সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজকের অনুষ্ঠানে বেশ কয়েকটি জিনিস কভার করব। অনেক অনেক তথ্য এবং পরিসংখ্যান বের হয়ে এসেছে। সব তো এক অনুষ্ঠানে কভার করা সম্ভব নয়। স্টক মার্কেটে একটি আলাদা প্রোগ্রামে করা হবে দু একদিনের মধ্যে, সেটি আপনারা জেনে যাবেন। আজকের অনুষ্ঠানে দুটি বড় জিনিস থাকবে। যেই তথ্যগুলো আমাদের হাতে এসেছে সেটির অর্থ কী, আমাদের সামনে কি অপেক্ষা করছে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করব। ইমিগ্রেশনের সবচেয়ে বড় নিউজ আছে এবং এটি সবার জন্য প্রযোজ্য। যারা অ্যাসাইলাম করছেন বা করেছেন, যারা গ্রিন কার্ডে অ্যাপ্লাই করছেন বা করেছেন, যারা গ্রিন কার্ড আছে, যারা TPS আছেন, যারা অ্যাসাইলামের মাধ্যমে অন্যান্য কেসে আছেন, যত রকম কেস আছে সব কিছুর, কারণ এটা একটি হাউস কমিটিতে পাশ হয়েছে, জুডিশিয়ারি কমিশন, সেখান থেকে হাউসে পাশ হয়ে যাবে। কাজে এটি সবার জন্য প্রযোজ্য এবং বেশ ব্যাড নিউজ। আমি জানি, আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো খবর দেওয়ার জন্য, কিন্তু প্রকৃত অর্থে কী হচ্ছে সেটিও আমরা তুলে ধরার চেষ্টা করব। কাজে চলুন শুরু করব সবচেয়ে বড় অর্থনৈতিক যে তথ্যগুলো আছে সেটি থেকে, সাচ অ্যাজ দ্য জিডিপি ফার্স্ট কোয়ার্টার, প্রথম 3 মাসের রিপোর্ট বের হয়েছে। আমরা পেয়েছি পিসি রিপোর্ট, ইনফ্লেশন রিপোর্ট, জব রিপোর্ট, আরও অনেক রিপোর্ট, মিশিগান কনজিউমার কনফিডেন্স রিপোর্ট, যেটি এখন টাচ করা সম্ভব না, কিন্তু আমি কিছুটা হলেও টাচ করার চেষ্টা করব। আমি চেষ্টা করব এই সমস্ত জিনিসে আপনি আমরা একসাথে হাঁটবো, যাতে এই স্পেসিফিকগুলো তুলে ধরতে পারি এবং এটা মেক সেন্স করে সবার জন্য। এই সব কিছুর অর্থটা কি, আমাদের জন্য কি সামনে আছে আমাদের। অ্যান্ড ইয়াস, আমাকে বলতে হবে দেয়ার ইজ এ গুড রিজন। অনেক অনেক কারণ আছে চিন্তিত হওয়ার, উদ্বিগ্ন হওয়ার, কারণ যে লেটেস্ট সব যে তথ্য রিলিজ হয়েছে সব কিছুই কিন্তু রেড ফ্ল্যাগ জারি করে দিয়েছে সামনে, এবং এটি সিগন্যাল দিচ্ছে আরও খারাপ কিছু সামনে আসতে যাচ্ছে। খারাপ কিছু না হলে তারা বলেন ভলিটালিটি উইচ ইজ আপ অ্যান্ড ডাউন, কোথায় আছে, সামনে অপেক্ষা করছে। দে আর সেইং দ্য ভলিটিলিটি অন দ্য হরাইজন। ঠিক আছে, সেটি আমরা বোঝার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, এই ভলিটিলিটি যেটা আমরা দেখেছি নাও, এটা কিন্তু খুবই রেয়ার। এই আপ অ্যান্ড ডাউন যেটি আছে এটি ভেরি রেয়ার, এটা নর্মাল না, এবং এটিকে নর্মালভাবে দেখার কোনো সুযোগ নেই। ফরওয়ার্ড লুকিং যত রকম ফোরকাস্ট, সামনের ভবিষ্যৎবাণী আছে, বাই দ্য ওয়ে এইটি সব কিছুই রিভাইজ ডাউন করা হয়েছে। বলা হচ্ছে নিচের দিকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে, যে আশাবাদ গুলো ব্যক্ত করা হয়েছিল। সো উইথ অল দ্যাটস বিং সেড, যে কথাগুলি বললাম আমি, চলুন তাহলে শুরু করি ব্যাড নিউজ দিয়েই প্রথমে। ওকে, আমরা শুরু করব ফার্স্ট কোয়ার্টার জিডিপি দিয়ে। ইউনাইটেড স্টেটস ইকোনমি, আমেরিকার অর্থনীতি সংকুচিত হয়েছে 0.3% অ্যানুয়াল রেটে, বাৎসরিক রেটে, প্রথম কোয়ার্টার, ফার্স্ট 3 মান্থস। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটি হচ্ছে প্রথমবার 2022 সাল করোনা প্যান্ডামিকের পর এ হচ্ছে প্রথমবার অর্থনীতি সংকুচিত হলো। এর প্রাইমারি ড্রাইভার, সবচেয়ে বড় দায়ীকে এই ডিক্লাইনের পিছনে, ম্যাসিভ বিগ সার্জ ইন ইম্পোর্ট বহুগুণ বেড়ে যাওয়া। কত গুণ ইম্পোর্ট বেড়েছে? 51%। কেন? কোম্পানিরা প্রতিযোগিতায় নেমেছেন যাতে তাদের পণ্যদ্রব্য ট্যারিফ বলবৎ হওয়ার আগেই নিয়ে আসা যায় না। এই যে অফ রিসেশন, সম্ভাবনা অর্থনৈতিক মন্দা একটি আসার আমেরিকাতে, এইটির সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে 74%। বিশেষজ্ঞরা, অর্থনীতিবিদরা বলছেন এই 25 সালের ফার্স্ট কোয়ার্টারের জিডিপি ডাটা আসার পর তারা বলছেন এটির সম্ভাবনাও বেড়ে গেল, তার কারণ জিডিপি এসেছে আশাবাদের চেয়েও অনেক কম। এক্সপেকটেশনটা এবং ফোরকাস্টটা কী ছিল? অ্যান্ড আই শুড সে পজিটিভ গ্রোথ। সবাই বলেছিলেন 0.3% পজিটিভ প্লাস থাকবে, কিন্তু এসেছে নেগেটিভ 0.3%। না, কোথা থেকে শুরু করবো, কোথা শেষ করবো, এটা বোঝার আগে কিছু জিনিস আমাদের বুঝে নিতে হবে। সো প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই দোষারোপ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেনকে। কিসের জন্য? দ্য ফার্স্ট কোয়ার্টার, প্রথম কোয়ার্টার 3 মাসের যে জিডিপি এসেছে, অফকোর্স ইট কাভার্স জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। ট্রাম্পের আর্গুমেন্ট হচ্ছে উনি অফিসে এসেছেন জানুয়ারির 20 তারিখে, সো এইটির কোনো দায়িত্ব এবং দোষারোপ তার উপরে নয়। দিস ইজ অল বাইডেনস ফল্ট, নট হিজ। এটি হচ্ছে তার বক্তব্য। নাও, আজকের এই সেকশনে আমরা ফোকাস করব 3টি বড় ইস্যুতে। এই সেকশনে যদি আমরা দেখতে পারি অন স্ক্রিনে, এই 3টি ইস্যু। সো দ্য ফার্স্ট থিং, আমরা যেটি উত্তর দেওয়ার চেষ্টা করব, ট্রাম্প না বাইডেন, কে দায়ী এই অর্থনৈতিক বিপর্যয়ের জন্য, এই নেগেটিভ জিডিপির জন্য ফার্স্ট কোয়ার্টারে? আই এম গোইং টু গিভ ইউ সলিড অ্যান্সার চেষ্টা করবো আমি আপনাদের কাছে তোদের, এবং আপনি এটির ব্যাপারে কোনো আর্গুমেন্টই করতে পারবেন না। তার কারণ হচ্ছে আমি আপনাদের কিছু ফ্যাক্টস তুলে ধরবো আপনাদের কাছে। সেকেন্ড থিং, যে আমরা যেটি করব সেটি হচ্ছে অ্যাড্রেস করব, ইজ দ্য ইকোনমি এক্সপেক্টেড টু শ্রিঙ্ক ইভেন ফার্দার? আরও কি সংকুচিত হতে যাচ্ছে কিনা আমেরিকার অর্থনীতি সেকেন্ড কোয়ার্টারে এ বছর?
যেটি শুরু হবে এপ্রিল মাসে এবং এপ্রিল মে জুন সেকেন্ড কোয়ার্টার। এবং দ্য থার্ড কোয়েশ্চেন যেটা হচ্ছে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, অ্যান্ড এই যে জিডিপি রিপোর্টটি বেরোচ্ছে এখানে একটি টুইস্ট আছে ফার্স্ট কোয়ার্টার জিডিপি, কারণ আমি আপনাদেরকে কিছু রিপোর্ট দেখানোর দেখে আমি চেষ্টা করব। সো তাতে আপনারা বুঝবেন যে আসলে এখানেও কিছু শুভঙ্করের ফাঁকে আছে। সো ফার্স্ট থিং যেটি আমি দেখাবো যে প্রেসিডেন্ট ট্রাম্প আগের প্রেসিডেন্ট বাইডেনের ব্যাপারে কি বলছেন এই নাম্বার প্রকাশিত জিডিপি প্রকাশিত হওয়ার পরে। এই যে ম্যাসিভ জিডিপি ফর ফার্স্ট কোয়ার্টার 2025 এই নেগেটিভ জিডিপি যে আসলো, এটা বাইডেনের ফল নাকি ট্রাম্পের ফল? ট্রাম্প বলছেন আমার দোষ নয়, এটি বাইডেনের দোষ, উনি যেটি করছিলেন অর্থনীতি নিয়ে। সো ওকে, তাহলে নেগেটিভ জিডিপি 2025, জাকিরিয়া যেহেতু আপনি মায়ামি ফ্লোরিডা থেকে দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নেগেটিভ যে ফার্স্ট কোয়ার্টারে আসলো এটা বাইডেনের দোষ নাকি ট্রাম্পের ফল, কার? এবং দ্য ক্লিয়ার, দিস ইজ সো ক্লিয়ার, একেবারে ক্লিয়ার, অ্যান্ড আমি আপনাদেরকে পরবর্তী যে অনস্ক্রিন দেখাবো। দিস ইজ ওকে, যেটি আপনারা দেখছেন এটা হচ্ছে জিডিপি, বেশ কয়েক বছরের জিডিপি ফার্স্ট ইচ কোয়ার্টার, প্রতিটি কোয়ার্টারের গত 4 বছরের গ্রাফ আপনারা দেখছেন। সো দা গত 2-2.5 বছর, গত 2 থেকে 2.5 বছর, এবং আই মিন ইট ইজ মেড পজিটিভ। আপনি সবসময় দেখবেন 2% থেকে 3% রেঞ্জে আমাদের জিডিপি ছিল বেশিরভাগ সময়। অ্যান্ড দেন কোনো কিছু বোঝার আগেই অল অন এ সাডেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 2025 আপনারা এখনই দেখবেন উই আর টকিং অ্যাবাউট দ্য ফার্স্ট কোয়ার্টার। দেখি আমরা পরবর্তী যেটি দেখছেন, আমি লাল দাগ দিয়ে ডান দিকে দেখি হাইলাইট করে রেখেছি। ইট প্লাঞ্জড, নোজ ডাইভ দিয়েছে, নেগেটিভ 0.3%। ওকে, সো আমি যেটি আপনাকে বলতে চাইবো, হুজ দ্যাট ফল্ট নাও, কার দোষ তাহলে? এটি দোষের চেয়ে বড় আমি আরও আছে, আমরা কোন বিপদে আছি সেটিও তুলে ধরার চেষ্টা করবো। নাও আই উইল টেল ইউ দ্যাট এটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প দ্যাট কজড দ্য নেগেটিভ জিডিপি। প্রেসিডেন্ট ট্রাম্পই হচ্ছেন আসল কারণ নেগেটিভ জিডিপি হওয়ার কারণ। অ্যান্ড আপনি যদি ট্রাম্পের সাপোর্টার হয়ে থাকেন আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ আমি আপনার জন্য কিছু টুইস্ট আছে যেটি তুলে ধরার চেষ্টা করব, তখন আপনারাও কিছুটা বুঝতে পারবেন। বাট ইফ ইউ অ্যাস্ক মি, ট্রাম্প। বাট এনিওয়েজ, ট্রাম্প কজিং দ্য নেগেটিভ জিডিপি, ইট ইজ গোয়িং টু কাম ফ্রম দ্য রিপোর্টস। জিডিপি রিপোর্টের থেকে কিছু আমি জিনিস তুলে ধরবো আপনাদের কাছ থেকে। সো জিডিপি ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। এটি তৈরি হয় ইম্পোর্ট বাই ইম্পোর্ট, এফেক্টেড হয় ইম্পোর্টের মাধ্যমে। ইম্পোর্টের কত ইম্পোর্ট হলো, কত এক্সপোর্ট হলো, এটির খুব বড় একটি প্রভাব পড়ে। নাও আপনি যদি খুব কেয়ারফুলি শুনেন এই ঘটনাটাতে, ইম্পোর্ট যেটি মানুষ মনে করে যে ইম্পোর্ট জিডিপি কমিয়ে আনবে, আসলে ইম্পোর্ট জিডিপি কমায় না। হাউএভার ইম্পোর্ট লোয়ার করে জিডিপি ক্যালকুলেশন, যেভাবে তারা ক্যালকুলেশন করে থাকেন। সো ইট ইজ কনফিউজিং, আই নো ইটস ভেরি কনফিউজিং, কারণ আমি গত 3 দিন ধরে এটি নিয়ে পড়ালেখা করছি এবং বোঝার চেষ্টা করছি। I understand, but I'm going to explain in a bit short, best I can, সবচেয়ে সহজ এবং ইজি উপায়। ওকে, সো যেভাবে তারা জিডিপি ক্যালকুলেশন করে থাকেন সেটি হচ্ছে জিডিপি সমান সমান কনসামশন, অর্থাৎ ভোক্তা যেটি ভোগ করে থাকেন, পণ্যদ্রব্য হোক সেবা হোক, ইনভেস্টমেন্ট প্লাস গভর্নমেন্ট স্পেন্ডিং প্লাস নেট এক্সপোর্ট, কি পরিমাণ এক্সপোর্ট করেছি। সো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, ঠিক আছে, খুব ভালো কথা। সো ইফ ইউ আর লুকিং অ্যাট দিস ইকুয়েশন, যদি আপনারা সেই ইকুয়েশনটা বুঝে থাকেন, ইম্পোর্ট ক্লিয়ারলি সাবস্ট্রাক্ট, মাইনাস করে, রিডিউস করে, কমিয়ে নিয়ে আসে জিডিপি, এটি সত্য কথা। নাও if we were in the tariff, if we are not for the tariff, যদি ট্যারিফ না হতো তাহলে যে ফ্রন্ট লোডিং করেছেন ইম্পোর্ট, ফ্রন্ট লোডিং বলতে আগে ভাগে যত যেভাবে পেরেছেন একেবারে উড়িয়ে নিয়ে এসেছেন, যত রকম ইম্পোর্ট করে নিয়ে এসেছেন, যত রকম ভেন্ডার আছেন, সেটি কার মেকার্স হোক, অ্যাপল হোক, গুগল হোক, যারাই হোক, কারণ সবাই চায়না থেকে জিনিস বানায়। ওকে, তারা কি করছেন, আগে ভাগে হুমড়ি খেয়ে যত সম্ভব তারা ইম্পোর্ট করে নিয়ে এসেছেন। জিডিপি যদি এই হারে যদি ইম্পোর্ট না হতো এই সময়ের মধ্যে 3 মাসের মধ্যে, তাহলে জিডিপি হয়তো বা পজিটিভ 4%ও হওয়ার সম্ভাবনা ছিল। অ্যান্ড দ্যাটস দ্য টুইস্ট। যারা ট্রাম্প সাপোর্টার আছেন, দ্যাটস ফর ইউ। ওকে, অ্যান্ড আই উড অলসো সে যে ইটস রিয়েলি ক্রেজি যদি আপনি এভাবে চিন্তা করে দেখেন। আমি জানি অনেকেই বলবেন যে ইউ আর ব্লেমিং ট্রাম্প, এগেন ইউ আর ট্রাইং টু সেভ হিম। নো, আই এম বিং রিয়েলিস্টিক অ্যান্ড অ্যাজ ইম্পার্শাল, যতখানি নিরপেক্ষ থেকে অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি হাউ দ্য জিডিপি ক্যালকুলেশন ইজ কম্পিউটেড, কীভাবে এটা গণনা করা হয়ে থাকে। ওকে, টু সামারাইজ, যদি আমি সামারাইজ করি, প্রেসিডেন্ট ট্রাম্প ক্লিয়ারলি রেসপন্সিবল এই যে নেগেটিভ 0.3% জিডিপির জন্য, এবং যার কারণে ইম্পোর্ট বেড়েছে বহুগুণ। অ্যান্ড ইউ নো
ড্রিভেন বাই দ্য ট্যারিফ, ইম্পোর্ট বেড়েছেই ট্যারিফের কারণে। এবং দ্য জিডিপি ক্যালকুলেশন সেটি আপনাদের তুলে ধরলাম, ইটস ভেরি ডিস্টর্টেড। তারা যেভাবে করেন, কাজের ক্ষেত্রেও করেন, জবের কর্মসংস্থানের ক্ষেত্রেও করেন, ইটস ক্রেজি। সো হোয়াট ডাজ দ্যাট মিন ফর জিডিপি ফর দ্য সেকেন্ড কোয়ার্টার? তাহলে সেকেন্ড কোয়ার্টারের জিডিপিটা কেমন হতে পারে, হুইচ ইজ এপ্রিল, মে অ্যান্ড জুন? তার কারণ হচ্ছে ইম্পোর্টাররা তো অলরেডি সব কিছুই ইম্পোর্ট করে ফেলেছেন ফার্স্ট কোয়ার্টারে। দেন আমরা কি আশা করতে পারি সেকেন্ড কোয়ার্টারে? হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন ফর দ্য কোয়ার্টার? সেকেন্ড কোয়ার্টার ইম্পোর্ট কিন্তু আগের মতো হবে না, এত হাই হবে না লাইক ফার্স্ট কোয়ার্টার। দেয়ারফর আপনারা যেটি দেখছেন, উই আর গোয়িং টু সি ইম্পোর্ট ড্র্যাগ ডাউন, ইম্পোর্ট ব্যাপকভাবে কমে আসবে, এবং যার ফলে জিডিপি যে কমিয়ে নিয়ে এসেছে সেটিও বেশ খারাপ অবস্থা থাকবে না, ভালো অবস্থা, এতটা খারাপ অবস্থা থাকবে না যেটি হয়েছে Q1-এ। সো দ্যাটস ওয়াই ফোরকাস্টার যারা আছেন, ভবিষ্যৎবাণী করে থাকেন, অর্থনীতিবিদ, বিভিন্ন বড় বড় সংস্থা, মিডিয়া, অ্যাজ ইউ ক্যান সি তারা বলছেন জিডিপি ইজ গোয়িং টু বি পজিটিভ টেরিটরি। তারা বলছেন জিডিপি আগাম এই বছর বাকি সময়ে সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টারে পজিটিভ থাকবে বলে তারা মনে করছেন। বিকজ আপনাকে মনে রাখতে হবে, তার এই যে ইম্পোর্ট বেড়েছিল ব্যাপকভাবে, এতটা ইম্পোর্ট তখন হবে না। দেন জিডিপি যে প্রভাবটি পড়েছে এটি 4%-এর উপরে চলে যেতে পারে। ওকে, নাও আই ওয়ান্ট টু শো ইউ সাম ভিজুয়ালাইজেশন, কিছু জিনিস আছে দেখাবো, এবং আপনাকে বিগেস্ট ইম্প্যাক্ট অফ জিডিপি ফার্স্ট কোয়ার্টারে সেটি আপনারা দেখতে পাচ্ছেন রাইট নাও। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি প্রাইভেট ইনভেস্টমেন্ট পরবর্তী যদি আমরা দেখি, ওকে, আপনারা যেটি এখন অন স্ক্রিনে দেখছেন সেটি হচ্ছে, এটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এই বছরের জিডিপি, যে এখনও 0.3%, ইট কুড হ্যাভ বিন ওয়ার্স, এটা খারাপ হতে পারতো। আপনারা যেটি এখন দেখছেন সেটি হচ্ছে, এটি থেকে একটি জিনিস পরিষ্কার, সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন করেছেন প্রাইভেট সেক্টর থেকে। খরচ কমেছে, সরকার কমিয়েছেন খরচ, এইটির নেগেটিভ প্রভাব পড়েছে এখানে জিডিপিতে। আরেকটি হচ্ছে এক্সপোর্ট কমেছে, ইম্পোর্ট ওভারঅল বেড়েছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে নেগেটিভ 0.3%। স্লোয়ার গভর্নমেন্ট স্পেন্ডিং জিডিপিকে টেনে নামিয়ে নিয়ে এসেছে। ইট ইজ দ্য স্মলার অ্যামাউন্ট বাই দ্য ওয়ে। ওকে, অ্যান্ড আপনারা যখন ইম্পোর্ট দেখবেন, ইম্পোর্টও দেখছেন যে ইম্পোর্ট বেড়েছে, যার কারণে অ্যাগেন জিডিপি নেগেটিভ টেরিটরিতে চলে এসেছে। সো ইজ ইট পসিবল, এটি কি সম্ভব যে ইম্পোর্ট ক্যান ড্র্যাগ ডাউন জিডিপি ব্যাডলি? ইম্পোর্ট যদি আবারও বেড়ে যায়, আবারও কি জিডিপি আরও নিচে নেবে? প্রবৃদ্ধির হার, জিডিপির প্রবৃদ্ধির হার কি কমবে সেকেন্ড কোয়ার্টারে অ্যাগেন? আমি বলবো ইয়েস, দ্যাটস পসিবল, ইট ইজ পসিবল। বাট অ্যাগেন আপনাদের মনে রাখতে হবে যে সবচেয়ে বড় ধরনের ইম্পোর্ট কিন্তু হয়ে গেছে, কাজে সেই সম্ভাবনা অনেকখানি কম, ইটস অলরেডি বিন ডান। বাট টু আপডেট ইউ অন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনের আপডেট আমরা আপনাকে রাখবো। তার কারণ হচ্ছে কি, এই যে রেসিপ্রোকাল ট্যারিফ, পারস্পরিক ট্যারিফ ইম্পোর্ট ট্যাক্স বসেছে, এটি কিন্তু পজ করা হয়েছে, বিরতি দেওয়া হয়েছে কবে পর্যন্ত? জুলাইয়ের 9 তারিখে। কাজেই আমাদেরকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। সো অফকোর্স হাউ থিংস ডেভেলপ, কীভাবে এটা ডেভেলপ করছে বা আগামীতে তৈরি হবে এই সমস্ত সিচুয়েশন, তার এফেক্ট অন ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এটি আমরা কিন্তু জানাবো। উই আর গোয়িং টু কনসিকুয়েন্টলি এফেক্ট, কীভাবে এটির এফেক্টটি জিডিপির উপরে পড়বে সেটিও জানাবো। সো প্রেসিডেন্ট ট্রাম্প এখন ফরগেট অ্যাবাউট দ্য ফার্স্ট কোয়ার্টার, এটি চলে গেছে। উনি বলছেন যে সেকেন্ড কোয়ার্টারেও আসলে বাইডেনের দোষ, কিন্তু সেকেন্ড কোয়ার্টার এখনো শুরু হয়েছে মাত্র আজকে একদিন। কাজেই বলছেন সেকেন্ড কোয়ার্টার খারাপ হলে এটিও বাইডেনের দোষ। স্পর্শিয়া সাওর, আপনি যেটি বলেছেন আমি নিউজ ডিপার্টমেন্টকে সেটি জানানোর চেষ্টা করব। ওকে, সেটি চেষ্টা করব, কারণ আপনি যেটি বলছেন, ওকে, আপনার কথাটা আমি পাঠিয়ে দিব। শাকিল হোসেন তুতুল উনি বলছেন, সালাম দিয়েছেন আপনাকে। সালাম। উনি বলছেন যে যদি ট্রাম্প আমাদের $5,000 দেয়, তাহলে আমরা কি তার দলে ঢুকে যাব নাকি ডেমোক্রেটই থাকবো? গুড কোয়েশ্চেন। আপনারা যারা দেখছেন আপনারা কি মনে করেন একটু জানাবেন। ইটস এ গুড কোয়েশ্চেন। ওকে, ট্যারিফ, এই পর্বটি শেষ করার আগে আমি কিছু জিনিস আপনাদের তুলে দেয়। দ্য ট্যারিফ উইথ দ্য ট্রেড ওয়ার, এই যে ইম্পোর্ট ট্যাক্স ট্যারিফ এবং যে ট্রেড ওয়ার শুরু হয়েছে মাল্টিপল ট্রেড ওয়ার পার্টনার অর্থাৎ পৃথিবীর সব দেশের সাথে, এবং তার কারণে যেই পরিমাণ শিপমেন্ট আসে আমেরিকাতে সেটি ব্যাপক হারে কমে এসেছে। তার অর্থ হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন
যদি পিছন না ফিরে, যদি না থামেন যেখানে আছেন তারা, এবং তারা ট্রেড পলিসি যদি রিভার্স না করেন, তাহলে আমাদের সামনে কি অপেক্ষা করছে? আমাদের সামনে অপেক্ষা করছে দোকানের এমটি শেলফ, যেখানে মালামাল থাকবে না। রিডিউস অ্যাভেলেবিলিটি অফ গুডস, যে পরিমাণ পণ্যদ্রব্য আমাদের কাছে সবসময় অ্যাভেলেবল থাকে, ক্রয় করার জন্য অ্যাভেলেবিলিটি থাকে, সেটি কমে আসবে। বাট যেটি কমবে না সেটি হচ্ছে ডিম্যান্ড। ডিম্যান্ড উইল রিমেইন রিলেটিভলি স্টেবল। নাও তার কারণে কি হবে? প্রাইস বেড়ে যাবে, দ্রব্য মূল্য বেড়ে যাবে, কারণ ডিম্যান্ড আছে, সাপ্লাই নেই। এবং আমরা কি আশা করতে পারি? একটা মেজর সাপ্লাই শক, অর্থাৎ যে পরিমাণ শিপমেন্ট বন্ধ হয়ে গেছে, সাপ্লাইও আসছে না, একটা সাপ্লাইয়ের সংকোচন হবে এবং বড় রকমের একটা ঝামেলা আমাদের সামনে অপেক্ষা করছে সাপ্লাইয়ের দিক থেকে। তার কারণ হচ্ছে আমেরিকা যেভাবে, ইউনাইটেড স্টেটস যেভাবে ইম্পোর্ট বাড়িয়েছে, ট্যারিফ বাড়িয়েছে চায়নার উপর, সেটি কিন্তু এপ্রিল মাসের প্রথম দিক থেকেই বলবৎ, এই গত মাসের প্রথম দিক থেকে বলবৎ হয়ে গেছে, যার কারণে কার্গো শিপমেন্ট নেমে এসেছে। কি পরিমাণ নেমে এসেছে? আমেরিকামুখী 60%, 60%। দিস অ্যাকর্ডিং টু, এটি একটি ব্লুমবার্গের বড় একটি প্রতিবেদন থেকে আমি পেয়েছি, তারা আরও বলছেন যে বুকিং, যে পরিমাণ ওশান শিপমেন্ট এবং ক্যারিয়ার বুকিং হয়, সেটি ক্যান্সেল হয়েছে 25%, যেটি চায়না থেকে আমেরিকার দিকে আসতো, এটি হয়েছে গত 2 সপ্তাহে, লাস্ট 2 উইকস। তার অর্থ হচ্ছে এই শিপগুলি চায়না অলরেডি রিপোজিশন করে ফেলেছেন, তারা অন্যান্য দেশের রুটে পাঠিয়ে দিয়েছেন। সো আমরা ইচ্ছা করলেও, অর্থাৎ আমেরিকা ইচ্ছা করলেও সিম্পলি চেঞ্জ করতে পারবে না সিচুয়েশন ওভারনাইট। তার অর্থ হচ্ছে this means that we cannot fix this situation right away. যে সিচুয়েশন তৈরি হয়েছে, এটি রাতারাতি আমরা ফিক্স করতে পারবো না। যদি ট্রাম্প রিভার্সও করেন, পেছনে যান, সব কিছু আগের জায়গায় নিয়ে যান, যদি উনি ট্যারিফ রিল্যাক্সও করে দেন, দ্য বেস্ট কেস সিনারিও হচ্ছে যদি ট্রাম্প সাডেনলি ডিসাইড করেন যে উনি চায়নার যে ইম্পোর্ট আছে, ট্যাক্স বসিয়েছেন, ট্যারিফ লিবি, এটি কমিয়ে আনেন। অল দোজ ক্যান্সেল অর্ডার, যেটি সব ধরনের অর্ডার যে ক্যান্সেল হয়ে গেছে, এগুলি রিবুক করবেন এখানকার যারা ইম্পোর্টার আছেন তারা, এবং তার কারণে ব্যাপকভাবে চাহিদা বেড়ে যাবে, হিউজ সার্জ। কিসের? এই ক্যান্সেল সার্ভিস অ্যান্ড রিপোজিশনিং ভেসেলস, দুঃখিত, অর্থাৎ যে শিপমেন্টগুলি আছে তাদের, তখন এই শিপমেন্টগুলো সবাই নেওয়ার চেষ্টা করবেন, যার কারণে শিপিং লাইন যারা আছে তারা কিন্তু যথেষ্ট, তাদের এই পরিমাণ ক্যাপাসিটি নেই, যেটি ক্যান্সেল হয়ে গেছেন, তারা তার পরিবর্তে অন্য শিপ দিবেন, এই ক্যাপাসিটি কিন্তু কারোরই নেই। সো ওশান ট্রানজিট নেটওয়ার্ক এটি কিন্তু কিপ আপ করবে না, এটা সামঞ্জস্য রাখতে পারবে না। তার অর্থ হচ্ছে এই যে জিনিস যদি আসতে না পারলে এবং ওশান ফ্রাইটিং যদি না থাকে, দ্রব্যমূল্য বেড়ে যাবে রাতারাতি, পসিবলি অ্যাপ্রোচিং দ্য লেভেল অফ 2021। আপনাদের মনে আছে করোনা প্যান্ডামিকের সময় 2021 এবং 22 সালে কন্টেইনার যখন চায়না থেকে আমেরিকা আসতো, সাধারণত এটি কস্ট হচ্ছে $4,000। 21-22 সালে এটি বেড়ে দাঁড়িয়েছিল $20,000, $4,000 থেকে $20,000। এটি কোয়াইট আনথিঙ্কেবল, ইটস আ ম্যাস। এবং এখন যদি ট্রাম্প এইটি বন্ধও করে দেন, ট্যারিফ থামিয়েও দেন আরও 6 মাসের জন্য, 1 বছরের জন্য, অথবা টেম্পোরারি বিরতি দিয়ে দেন কমপ্লিটলি, এটি ফিরে আসতে যে পরিমাণ সময় দরকার, শিপমেন্ট দরকার, সেটি আমাদের নেই। তার মানে আপনারা আশা করতে পারেন দ্রব্যমূল্য বাড়তে যাচ্ছে বহুগুণ। ওকে, এটি ছিল এখনকার মতো এই অর্থনীতি নিয়ে। আমি অর্থনীতি নিয়ে আরও কিছু কথা বলতে পারি, যেমন জব ডেটা, অর্থাৎ কর্মসংস্থান ডেটা তথ্য বেরিয়েছে আজ সকালে। পরিসংখ্যান বলছে 1,77,000 কর্মসংস্থান তৈরি হয়েছে আমেরিকাতে। দিস ইজ এ গুড নিউজ। হেয়ার ইজ দ্য গুড নিউজ, ব্যাড নিউজ অ্যান্ড দ্য কনসিকুয়েন্স। আচ্ছা, তিনটেই বলি। গুড নিউজ, 1,77,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। ব্যাড নিউজ, রিটেল সবচেয়ে বেশি কর্মসংস্থান হারিয়েছে 2টি সেক্টর, সেটি হচ্ছে রিটেল এবং ম্যানুফ্যাকচারিং, যেটি সাধারণ মিডল ক্লাস এবং মধ্যবর্তী যারা আছেন মিডল ক্লাস এবং নিম্ন মধ্যবিত্ত, তাদের উপর সবচেয়ে বেশি এফেক্ট পড়বে। সবচেয়ে বেশি হায়ারিং হচ্ছে হসপিটাল অ্যান্ড মেডিকেল ফিল্ডে। ওকে, খুব ভালো কথা। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে ফেডারেল রিজার্ভ এখন এসে বলবে যে ভাই দেখো, তোমরা একটি কথা বোঝার চেষ্টা করো, সেটি হচ্ছে অর্থনীতি এখনও সলিড, কর্মসংস্থান অর্থাৎ জব মার্কেট ইজ সলিড। তারা বলছেন যে আনএমপ্লয়মেন্ট এখনও 4.2, গতবারও ছিল, গত মাসেও তাই ছিল, এখনও তাই আছে। কাজেই আমাদের কোনো কারণ নেই আমরা ইন্টারেস্ট রেট কমাবো। সো ব্যাড নিউজ ইজ ইন্টারেস্ট রেট সহসাই কমছে না, যেটি ইভেন ট্রাম্প প্রশাসনও চেয়েছেন, ট্রাম্প নিজে চেয়েছেন, কিন্তু জেরোম পাওয়েল তার জায়গায় অনড় ছিলেন, এখনও অনড় আছেন।
আপনারা যারা আশা করছিলেন ইন্টারেস্ট রেট কমবে, ভুলে যেতে পারেন, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং। ওকে, এখন যেটি আমি তুলে ধরবো, এটি mortgage rate, Tanvir Ahmed, mortgage rate needs to be 3%, not this year, brother. Mutalib Khan watching from Texas. Okay, not this year. Mortgage rate 3%, maybe end of 2026. Get it তৈরি থাকতে পারেন, not now, not anytime soon. At least আমার পরিসংখ্যান তাই বলছে না। এখন যেটি তুলে ধরবো সেটি হচ্ছে হাউস রিপাবলিকান ইমিগ্রেশন বিল পাশ করেছে তাদের কমিটিতে। এখন আপনারা বলতে পারেন, ও হাউসে তো পাশ হয়নি। বিলিভ মি, এটা হাউসে পাশ হয়ে যাবে, কিন্তু আমি সেই প্রসঙ্গে একটু পরে আসবো। এবং যারা ইতিমধ্যে বেশ কিছু টিকটক দেখে থাকেন, ইনস্টাগ্রামের রিল দেখে থাকেন, তারা অনেকেই দেখে থাকবেন বা শুনে থাকবেন, আমার মনে হয় দেখে থাকবেন, যে কংগ্রেসের অনেক সদস্য বলছেন যে অনেক কিছু হচ্ছে যার কারণে রিপাবলিকানরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যার মাধ্যমে আইস ডিপোর্ট করতে পারবে ইউএস সিটিজেনকে অ্যান্ড অল দিস থিংস। সো দিস ইজ অ্যালার্মিং। এটি সত্যি কথা। এই সেকশনে আমি টাচ করব একটি স্পেসিফিক টপিক, কারণ যেই বাজেটের কথা, যে বিলের কথা বলছি, এটি আসলে একটি বাজেট, কিন্তু বাজেটের একটি বিরাট অংশ জুড়ে আছে আইস এবং ইমিগ্রেশন। সো I'm going to go into the key part. আমি যেই কি পার্টগুলি আছে, এটি 116 পাতার এবং আরও বড় আছে অন্যান্য সংস্থা। আমি দুদিন ধরে এটি খুব ভালো করে পড়েছি, বোঝার চেষ্টা করেছি, তারপর আপনাদের কাছে উপস্থাপন করার আগে কয়েকজন লয়ারের সাথেও আলাপ করে নিয়েছি। ওকে, সো দ্য কি পার্ট অফ দিস লেজিসলেশন, যে লেজিসলেশনের যে কি পার্টগুলো আছে, হাউস রিপাবলিকান তারা চেষ্টা করছেন এটি অ্যাডভান্স করার। কিসের মাধ্যমে? রিকনসিলিয়েশন বিল। আপনারা জানেন রিকনসিলিয়েশন পাস করতে সেনেটে লাগে মেজরিটি, অর্থাৎ 51 ভোট হলেই সেনেটে পাস হয়ে যাবে, কারণ এটা হাউসে পাস হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। উইচ ইজ ভেরি ফাস্ট ট্র্যাক প্রসেস অন ক্যাপিটাল হিল। আপনারা মনে রাখবেন জিনিসটা। এই বিল, আমরা যেটি এই কথা এখন বলবো, ইজ দ্য ইমিগ্রেশন পোর্শন। বিল তো না, এই পুরো বিলের ব্যাপারে কথা বলা সম্ভব নয়, ইমিগ্রেশন পার্টটার ব্যাপারে কথা আমি বলবো। এটি ভেরি ভেরি ম্যাসিভ প্যাকেজ। এই ম্যাসিভ প্যাকেজের একটা ম্যাসিভ অংশ হচ্ছে এই বিল, এবং তারা কনসিডার করছেন ভেরিয়াস কমিটি অন দ্য ক্যাপিটাল হিল যারা আছেন, ওনারা তারাও কোঅর্ডিনেশন করছেন এখানে, রিপাবলিকান টিমস। তারা বলছেন এটি তারা দে আর ওকে উইথ দিস, এবং তারা এটি পাস করে নেবেন হাউসে। দিস বিল গতকালকে যেটি আমি ডিসকাস করছি এখন, এটি বের হয়ে এসেছে, পাস হয়ে এসেছে কোত্থেকে? হাউস জুডিশিয়ারি কমিটি, উইচ ইজ তাদের জুরিসডিকশন হচ্ছে সম্পূর্ণ তাদের যে দখল এবং তাদের যে অধিকার যেটি আছে, যে করে থাকেন জুরিসডিকশন ওভার ইমিগ্রেশন। তাদের জুরিসডিকশনই হচ্ছে ইমিগ্রেশন। আমি পরবর্তীতে যখন টেকনিক্যাল টিম এটি ইউটিউবে দেবেন, সোশ্যাল মিডিয়াতে, আমি বলবো যে এই বিলের লিঙ্কটি যাতে আপনাদের সাথে শেয়ার করে, কারণ আমি সেকশন বাই সেকশন দিয়েছি এবং সেকশনের নাম্বারও আছে, কাজে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। না, যেটি আমরা এখন অনস্ক্রিনে দেখবো, এটা হচ্ছে সামারি অফ দিস বিল। আমি চেষ্টা করেছি সামারিটা তৈরি করার। দিস ইজ আ ফান্ডিং প্যাকেজ। মনে রাখবেন, এটি একটি ফান্ডিং প্যাকেজ। প্রেসিডেন্ট ট্রাম্পের ম্যাস ডিপোর্টেশনের যে পদক্ষেপ নিয়েছেন, তার ফান্ডিংয়ের জন্য একটি প্যাকেজ, তারই অংশ হচ্ছে ইমিগ্রেশন। দিস ইজ কনসিডার্ড, এটিকে কনসিডার করা হচ্ছে হিজ বিগ বিউটিফুল বিল, যেটি উনি চান অ্যাডভান্স হয়ে সেনেটে যাক। অ্যান্ড ভেরি ওয়েল সিমস ভেরি কোয়াইট লাইকলি, আমার মনে হচ্ছে ভেরি মাচ লাইকলি দ্যাট এটি সেনেটে অ্যাডভান্স হয়ে যাবে এবং সেখানে পাস হওয়ার সম্ভাবনাও বেশি আছে। নাও সেখানে হয়তো কিছু অ্যামেন্ডমেন্ট হবে, সংশোধন করা হবে, কিছু পরিমার্জন পরিবর্ধন, এই ধরনের কিছু কাজ করা হবে। দিস বিল passed আউট অফ কমিটি, জুডিশিয়ারি কমিটি, যেটি কিছুক্ষণ আগে বললাম, যেই ভোটটি হয়েছে সেটি হচ্ছে এরকম 23 and 17, একদম পার্টি 23 রিপাবলিকান, 17 ডেমোক্রেট, তারা কেউ এর পক্ষে দেননি, রিপাবলিকানরা সারের পক্ষে ভোট দিয়েছেন। সো 23-17 এই টিমে যারা আছেন, এবং এটির ব্যয় খরচ ধরা হয়েছে $81 বিলিয়ন। বাট এই বিল ইমপ্লিমেন্ট করার, অর্থাৎ শুরু করলে, কার্যক্রম যখন শুরু হবে, তাহলে বলছেন $81 বিলিয়ন খরচ হবে ঠিকই, তার প্রতি উত্তরে $77 বিলিয়ন ইনকাম হবে। কোথা থেকে? স্পয়লার অ্যালার্ট, ফিজ। এই ফিজ কারা দিবেন? অফকোর্স ইটস গোনা কাম ফ্রম ফাইন, and it's going to come from the immigrants. So no surprise there. Okay, government is not spending there. Okay, money. Now, a budget ফান্ড করবে
প্যাকেজ যেটি আইসের ডিটেনশন সেন্টার যেটি আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটি বাড়িয়ে দিবে, সেটির বাজেট বাড়িয়ে দিবে, অর্থাৎ আইসের ডিটেনশন সংখ্যা ব্যাপক হারে বাড়বে। এই মুহূর্তে এই আইসের জন্য এখানে নির্ধারণ করা আছে 3.4 বিলিয়ন, সেটিকে নিয়ে যাবে 45 বিলিয়ন প্রোভাইডেড। তার সাথে থাকবে যে কোনো সময়ে 1 লক্ষ বেড অ্যাভেলেবল, যাতে তাদের ধরে নিয়ে যাতে রাখার জায়গা থাকে। বাসায় শোয়ার বেড মনে করেন না, দিস ইজ বেড ইন দ্য জেল। ওকে সো 100,000 বেডস। ইট অলসো প্রোভাইডস, আরও দেয়টি দিচ্ছে এই বিলে $8 বিলিয়ন, যাতে করে তারা নতুন ল এনফোর্সমেন্ট আইস এজেন্টস হায়ার করতে পারেন, যাতে করে তারা যে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট করছেন এটি তারা সমাপ্ত করতে পারেন। এটিতে থাকবে $14 বিলিয়ন earmarked ফর ডিপোর্টেশন এফোর্ট, মানে ডিপোর্টেশন করতে তো পয়সা লাগে, প্রচুর পয়সা লাগে। $14 বিলিয়ন এখানে রাখা হয়েছে। $600 মিলিয়ন ইনভেস্ট করা হয়েছে এখানে, যাতে করে ইমিগ্রেশন ম্যাটার প্রসিকিউট করা যায়। যে কোনো ইমিগ্রেশন ভায়োলেশন তারা প্রসিকিউট করবে, তার জন্য $600 মিলিয়ন রাখা হচ্ছে। $75 মিলিয়ন রাখা হয়েছে এক্সপেডাইটেড রিমুভাল। যারা এক্সপেডাইটেড রিমুভাল আছেন, আপনারা যারা আছেন তারা বুঝে নেবেন, অর্থাৎ আপনার কেস ডিসমিস হয়ে গেছে, আপনি কোনো রেসপন্স করছেন না, আপনাকে তাদেরকে রিমুভ করার জন্য $75 মিলিয়ন রাখা হয়েছে। $25 মিলিয়ন রাখা হয়েছে ইমিগ্রেন্টদের রিমুভ করার জন্য, যাদের মানে যদি ধরে কোনো রকম ফিউচার হিয়ারিং হবে না, তাদের ধরেই সাথে সাথে যাতে বিদায় করে দেওয়া যায়, ডিপোর্ট করে দেওয়া যায়, তার জন্য $25 মিলিয়ন রাখা হয়েছে এখানে। নাও এটি হচ্ছে একটি সামারি, কিছু স্পেসিফিক সেকশন আপনাদের কাছে আমি তুলে ধরবো, এবং আপনারা প্লিজ যারা দেখছেন, যাদের প্রয়োজন আপনারা কিন্তু শেয়ার করবেন যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন, স্পেশালি ইউটিউব যখন এটি যাবে, কারণ এটি ভালো মতো দেখা যায়। ওকে সো কোথায় জানি আছে, ওকে সো লেটস ট্রু স্পেসিফিক কিছু ব্যাপারে যাই। আমরা পরবর্তী যে চার্টটি আছে এখানে যাবো, অ্যাসাইলাম চার্ট। অ্যাসাইলাম চার্ট এই যেটি আপনারা দেখছেন, আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে শুনেছেন যে নিউজে অথবা অন্য কোনো মাধ্যমে যে এই বিল যেটি আছে এখানে প্রপোজ করা হয়েছে ফাইলিং ফি বাড়ানোর, কার জন্য? অ্যাসাইলামের ব্যাপারে, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ব্যাপারে। সেটি এখন করা হয়েছে $1,000। তার 50% যাবে, দ্য ফি যাবে EOIR, বেসিক্যালি ইমিগ্রেশন USCIS এর কাছে। এটি আর তেমন বোঝার কিছু নাই। 50% of the fees would go to UIR, the executive office of the immigration review. That's the immigration court system, যদি জানতে চান। এবং 50% যাবে USCIS এর কাছে, অর্থাৎ US কোর্ট সিস্টেম, ইমিগ্রেশন কোর্ট সিস্টেম এবং USCIS 50% করে ভাগ করে নেবেন তারা। নাও এই বিল অলসো টাচেস এমপ্লয়মেন্ট অথরাইজেশন, এবং এইটি আমি চাই আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটি ব্যাপকভাবে পরিবর্তন করা হয়েছে। আপনারা যেটি এখন দেখছেন, এটি হচ্ছে যেটি এখন দেখছেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাসাইলাম ও এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট, আপনারা জানেন যার অর্থ হচ্ছে ওয়ার্ক পারমিট। যখন অ্যাসাইলাম করেন, অন্য কিছু করেন, আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়। দিস ইজ ইট। অ্যাকচুয়ালি এটা খুবই খুবই ব্যাড প্রপোজাল, স্পেশালি যারা ওয়ার্ক পারমিটে আছেন তাদের সাইডের জন্য বলবো। তার কারণ হচ্ছে এইটি বলছে রিকোয়ার্ড পিপল সবার জন্য প্রযোজ্য হবে কি, রিনিউ ওয়ার্ক পারমিট, তাদের ওয়ার্ক পারমিট রিনিউ করতে হবে প্রতি 6 মাস অন্তর অন্তর, এবং প্রতি 6 মাস অন্তর অন্তর তাদেরকে এই ফি পে করতে হবে। প্রথমে $1,000 ফি, এটি গেল। তারপরে যখন রিনিউ করবেন $550 ফি, এবং তার জন্য প্রতি 6 মাস পরপর এই ফিও দিতে হবে, এবং প্রতি 6 মাস পরপর রিনিউ করতে হবে। দিস ইজ এ নাইটমেয়ার। সো ওয়ার্ক পারমিট উড অনলি বি ভ্যালিড ফর 6 মান্থস। সোজা কথা, এখন কবে থেকে বলবৎ হবে, কি হবে, আমি আসছি সেই প্রসঙ্গে। ওয়ার্ক পারমিট অনলি বি ভ্যালিড হবে 6 মাসের জন্য, উইচ ইজ রিয়েলি রিয়েলি অফুল আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন। এর কারণ হচ্ছে এই কারণটার জন্য ইমিগ্রেশনের বাকি সিস্টেম কিন্তু স্লো ডাউন হয়ে যাবে। অল দিস অ্যাপ্লিকেশন যেটা আসছে তাদের দিকে, এটি গ্রিন কার্ডের হতে পারে, ম্যারেজ হতে পারে, I-130 হতে পারে, যে কোনো কিছু, তার মধ্যে যখন অ্যাসাইলাম প্রতি 6 মাস পরপর আপনাকে এভরি 6 মান্থস রিনিউ করতে হবে, পুরো USCIS থমকে যাবে। দেন অলসো ডিস্টেবিলাইজ কারে করবে, সবচেয়ে বেশি প্রভাবটা পড়বে যে মানুষগুলো, যে ইন্ডিভিজুয়াল যারা আছেন তাদের উপরে।
চিন্তা করুন তো, তাকে 6 মাস পর পর রিনিউ করতে হবে, রিনিউ করে অ্যাপ্লাই করতেই 4 সপ্তাহ চলে যায়। এনিওয়ে, আরেকটু বড় ব্যাপার হচ্ছে যে এমপ্লয়ার আপনাকে হায়ার করবেন আপনার ওয়ার্ক পারমিট দেখে, উনিও তো আপনাকে হায়ার করতে চাবেন না, কারণ 6 মাস পরে আপনার যদি ওয়ার্ক পারমিটটা রিনিউ না হয় তখন আপনি কি করবেন? ফর দোজ যারা এই দেশে ঢুকেছেন ইউনাইটেড স্টেটসে বিভিন্ন প্যারোল প্রসেসের মাধ্যমে, তাদের ঘটনাটা কি? ওকে, তাদেরকে ফেস করতে হবে রিলেটেড দেয়ার অ্যাপ্লিকেশন এবং ওয়ার্ক পারমিট উইচ অনলি বি ভ্যালিড ফর 6 মান্থ। অর্থাৎ প্যারোল প্রোগ্রামে যারা আছেন তাদেরও ওয়ার্ক পারমিট রিনিউ হবে অনলি ফর 6 মান্থস। ওকে, সো দ্য ওয়ার্ক পারমিট ফর 6 মান্থস। পরবর্তী যদি আমরা দেখি অন স্ক্রিন, এটাকে বলে সিজ, SIJF, জুভেনাইল ফি। ওকে, স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল প্রসেস, যারা 14 বছরের নিচে তাদেরকে জুভেনাইল ধরা হয়ে থাকে। কারেন্টলি এই মুহূর্তে কোনো ফি নেই। এখন সিজ আন্ডার দ্য প্রপোজাল, এই প্রপোজালের আন্ডারে ফি ধরা হচ্ছে $500। ওকে, পরবর্তী যদি যাই TPS, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস। অনেকেই, আমি মনে করতাম বাংলাদেশে তেমন কেউ নেই টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসে, আছেন অনেকে, অনেকে যোগাযোগ করেন এবং তার মাধ্যমে আমি জেনেছি। সো টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস যেটি আছে, এটি অলসো গোয়িং টু বি কালেক্টেড, এটিও কালেক্ট করা হবে $500 ফি। এবং দেন অন দিস ওয়ান, যে এটি হচ্ছে যারা, বাই দ্য ওয়ে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যারা বর্ডার ক্রস করে আসছেন, ডাজেন্ট ম্যাটার আপনি মেক্সিকোর বর্ডার ক্রস করে আসছেন অথবা আপনি কানাডার বর্ডার ক্রস করে আসছেন, হ্যাঁ, দেন সো যারা এন্টার করছেন, দিস চিলড্রেন, যারা অনেকে আসেন বাচ্চাদের নিয়ে আসেন, তারপরে নিজেরা হয়তো আসতে পারছেন না, ধরা পড়েছে, তো এদেরকে বলা হয় আনঅ্যাকম্পানিড চিলড্রেন, যাদের সাথে কেউ নেই। ওকে, টিপিক্যালি তাদেরকে কি করা হয়, যখন তাদের আইন শৃঙ্খলা বাহিনী নেয়, তাদেরকে HHS, হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয় এবং ইভেনচুয়ালি তাদেরকে কোনো একটা, তাদের আত্মীয় স্বজন কেউ এসে বলে যে আমি এর বাচ্চার দায়িত্ব নিলাম, তাদেরকে বলা হয় স্পন্সর, ওনাকে বলা হয় স্পন্সর এবং উনি এই দায়িত্বটা নেন, টিপিক্যালি ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস অর সামবাডি। আন্ডার দিস বিল, এই বিলে স্পন্সর যিনি হবেন তাকে পে করতে হবে, যখন উনি বাচ্চাটি বুঝে নেবেন, কালেক্ট দ্য বেবি, তা $3,500, $3,500 when he collects this child. Okay, there is money and this is also required, এটা আরো একটি রিকোয়ারমেন্ট তারা এখানে বসিয়ে দিয়েছেন, যে এই স্পন্সর, যিনি স্পন্সর হবেন, তিনি ইনভেস্টিগেশন এবং ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্যে সব রকম ইনফরমেশন প্রোভাইড করবেন আইসকে। তারপর কি করবেন, দ্য গভর্নমেন্ট, ওনারা জানতে চাবেন যে আপনি কে, কি আছে আপনার অতীত রেকর্ড কি, দে ওয়ান্ট টু নো দেয়ার স্পেসিফিক, মেবি আপনাকে দেখা যাবে যে আপনি এই বাচ্চার দায়িত্ব নিয়েছেন, আপনি হয়তো কোনো না কোনোভাবে আপনার বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে আসা হবে যে কোনো না কোনোভাবে আপনি হয়তো স্মাগল করে বুদ্ধি দিয়ে নিয়ে এসেছেন এই বাচ্চাটাকে এইখানে। সো কোন ধরনের সাপোর্ট আপনি প্রোভাইড করছেন, কেন করছেন, এইটির ব্যাপারে তারা ইনভেস্টিগেশন করবে, অ্যান্ড তার জন্য কিভাবে বাচ্চাটা এখানে আসলো সেটি তারা বোঝার চেষ্টা করবে। সো অ্যানাদার স্টোরি ইজ দিস, $3,500 টু রিলিজ দিস চাইল্ড। ওকে, স্পন্সর ঘটনা কিন্তু এখানে শেষ নয়, আরও কিছু আসছে, আমি আসছি এরপরে। পরবর্তী যদি আমরা দেখি EOIR, ওকে, EOIR যেটি আছে বেসিকলি সিম্পল জিনিস, কিছু চালডার কিনে রাখবেন, ইয়াস, বেটার আইডিয়া, স্টাক পাইল সামথিং, এতটাই করে না যাতে শর্ট পড়ে যায়। দিস ফর মিস্টার টুটুল। ওকে, অ্যাপ্লিকেশন ফর অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, যারা গ্রিন কার্ড আবেদন করে থাকেন তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন তাদের অ্যাপ্লিকেশন, এটিকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। ওকে, দিস ইজ আ ফি, যেটি আপনি কালেক্ট করা হবে আপনার যে খরচ হয় আপনার প্রসেস করার জন্য, সেটিকে অফসেট করার জন্য, সমান করার জন্য ইমিগ্রেশন কোর্ট যে ব্যয় করে সময়টি, তাদেরকে এই অর্থ দেওয়া হবে। সো এখন এখানে তারা বলা হচ্ছে এখন থেকে, সামনে থেকে যারা এই অ্যাডজাস্টমেন্ট প্রসেস করবেন, যে ফি দেন সেটি তো আছেই, তার উপরে $1,500 নতুন করে দেওয়া হবে। দিস ইজ এ ফিসক্যাল ইয়ার অফ 2025, এই বছরের জন্য। দ্যার ইজ অলসো আ ফি ফর স্পন্সর, আমি পরবর্তীতে যাব। কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি যে এলিয়েন আনঅ্যাকম্পানিড এলিয়েন যেটি আছে, সে তো আসলে আপনার দায়িত্ব নিলেন $3,500 নিয়ে, নাও তার তো কোর্ট কেস চলবে। সো দ্যার ইজ অলসো আ ফি ফর দ্য স্পন্সর, যিনি স্পন্সর হবেন এই বাচ্চার জন্যে,
হ্যাঁ, যদি এই বাচ্চার কোর্ট ডেটে উনি বাচ্চাকে কোর্টে না নিয়ে যান, অথবা বাচ্চা যদি কোর্টে অ্যাপেল না করে, অথবা উনি যদি কোর্টে অ্যাপেল না করেন, তাহলে ইমিগ্রেশন কোর্ট $5,000 ফাইন ধার্য করবেন এই স্পন্সরের উপর। And there is a fee for individual who have entered. Okay. এটি যেটি আমরা দেখছি, এটি হচ্ছে ফি ফর এলিয়েন অর্ডার রিমুভড ইন অ্যাবসেন্টিয়া। আপনারা যারা রিমুভাল অর্ডারে আছেন, আপনার কোর্টের কেস শেষ হয়ে গেছে, আর কোনো রাস্তা নেই, জজ আপনাকে বলেছেন গুড বাই, আপনাকে 30 দিন দেওয়া হলো, আপনি চলে যাবেন ডিপোর্ট হয়ে, কিন্তু আপনি যাননি। এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে আপনার কোর্ট ডেট ছিল, রিমুভাল অর্ডার ছিল, আপনাকে কোর্ট দেওয়া হয়েছে, আপনি কোর্ট ডেটে যাননি। সো আপনার যেটি দেখছেন অন স্ক্রিন নাও, এটি হচ্ছে যদি আপনি রিমুভাল অর্ডারের সময় আপনি কোর্টে না যান, বলা হয় অ্যাবসেন্টিয়া, দে ডিড নট শো আপ, আপনি শো আপ করেননি, মেবি আপনি ভয় পেয়েছেন হিয়ারিংয়ের নোটিশ অথবা নোটিশই পাননি, এরকমও হতে পারে, এটি একটি ব্যাপার হতে পারে। মেবি আপনি খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন এবং আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কোর্টে যাবেন না, মেবি ডিড নট ইভেন গেট নোটিস, এটাও হতে পারে। তাহলে ওই ব্যক্তিকে যাকে কোর্ট ডেট ছিল তার উপর ওই দিন না আসার জন্য $5,000 ফাইন ধার্য করা হবে। না, তাহলে কি হবে? উনি তো যদি কখনোই না শো আপ করেন কোর্টে, দ্য ফি ইজ টু বি কালেক্টেড, ফি কালেক্ট করা হবে যখন তাকে গ্রেফতার করা হবে। গ্রেফতারের সাথে সাথে তাকে এই $5,000 দিতে হবে। কিভাবে দিবেন আই ডু নট নো, থাকতেও পারে, না থাকতে পারে, না থাকলে কি হবে এখন এই বিল কিছু বলছে না। এবং দেয়ার আর সাম আরেকটি জিনিস আছে, সেটি হচ্ছে অ্যাপ্রিহেনশন। আপনি যদি বর্ডারে আসার সময় ধরা পড়েন আইসের হাতে, বর্ডার পেট্রোলের হাতে, পুলিশের হাতে অথবা আর্মির হাতে, আপনাকে গ্রেফতার করা হবে, অ্যাপ্রিহেনশন করা হবে, অ্যারেস্টেড না, অ্যাপ্রিহেনশন, আপনাকে ধরা হবে কারণ আপনি সিস্টেম তা জানেন না। কিন্তু যদি দেখা যায় যে আপনি কোনো কারণ ছাড়া, কোনো কাগজপত্র ছাড়া, কোনো ভ্যালিড ভিসা ছাড়া আপনি বর্ডার ক্রস করে আসছেন, আপনাকে যখন গ্রেফতার করা হবে তখনই আপনার কাছ থেকে $5,000 নেওয়া হবে ফাইন হিসাবে। ওকে, অনেকেই বলবেন যে দিস ইজ ক্রেজি, যদি আপনাকে গ্রেফতারি করা হয় সামওয়ান অ্যাট দ্য বর্ডার, ওই মানুষ তো মোর লাইকলি তার কাছে কিছু নাই থাকতে পারে। অনেকে বলবেন যে আই ডোন্ট নো, $5,000 অনেক কাছে থাকতেও পারে, whatever the case is, but this is basically crazy how they are going to enforce this law. আমি জানি না যদি $5,000 না থাকে তখন কি হবে। The enforcement aspect of all these things is very very unclear, to be honest with you. আমি যদি বলি very unclear তাহলে কম বলা হবে, very 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 unclear. Now how all these fees, এই যে ফিজগুলো কালেক্ট করা হবে, এটি কিভাবে কালেক্ট করে কি কাজ করবেন তারা? এখানে প্রথমে আমি মনে করছিলাম এটি তো শুধুমাত্র ব্যয়, কি করবেন এটি আমার কি দরকার আছে। যখন ভালো মতো পড়ে দেখলাম তখন বুঝলাম না, এখানে অনেক ভয়ঙ্কর ব্যাপার আছে। চলুন তাহলে দেখে নিই। ওকে, ইউজ অফ ফান্ডস যেটি আপনারা এখন দেখছেন, তারা এই ফান্ড কালেক্ট করবেন কার কাছ থেকে? সমস্ত ইন্ডিভিজুয়াল যারা আছেন, যারা বিভিন্ন প্রোগ্রামে আছেন, ধরা পড়বেন ইত্যাদি ইত্যাদি। দ্য ইমিগ্রেশন কোর্ট সিস্টেম, তারা এই মুহূর্তে তো সিগনিফিকেন্টলি ব্যাকলগ, অনেক পিছনে পড়ে আছেন। অলমোস্ট 5 মিলিয়ন অ্যাপ্লিকেশনের পিছনে পড়ে আছেন তারা এই মুহূর্তে। সো ক্লোজ টু 5 মিলিয়ন ধরে নিন। ওকে, এই ইমিগ্রেশন সিস্টেম তখন কি করবে? এই অর্থটি পাবে, এই অ্যাডিশনাল বিলিয়ন্স অফ ডলার টু হায়ার স্টাফ, তারা লোকজন ভাড়া হায়ার করবেন, কর্মসংস্থান তৈরি করবেন, তারা কোর্ট রুমের ক্যাপাসিটি বাড়াবেন অ্যাট দ্য সেম টাইম। অ্যান্ড ইট ইজ স্ট্রেঞ্জ বাট অলসো ট্রু যে একই সময় তারা কিন্তু ফায়ার করছেন অনেক ইমিগ্রেশন জাজকে। সো তারা বলছেন যে $1 বিলিয়ন রাখা হয়েছে এই হায়ার স্টাফ, তারা স্টাফ হায়ার করবেন, তাদের মধ্যে অনেকেই জাজ থাকবে। জাস্ট আপনাদের FYI ফর ইউর ইনফরমেশন জানিয়ে রাখি, একজন ইমিগ্রেশন জাজ হায়ার করতে ফেডারেল সিস্টেমের 1 বছর সময় লাগে, যাকে তাকে তো হায়ার করা যায় না। এনিওয়ে, দেন দের ইজ আ হোল লট অফ মানি, অনেক অনেক অর্থ আছে আইসের জন্য। ওকে, লটস অফ মানি ফর আইস। আপনারা যেটি দেখছেন এখন, অ্যাডাল্ট এলিয়েন ডিটেনশন সেন্টার, ধরে নিন জেল, ফ্যামিলি সেন্টার, জেলের আরেকটি রূপ, উড রিসিভ $45 বিলিয়ন টু দ্য হাউস মোর পিপল, যাতে আরও অনেক বেশি মানুষ রাখতে পারেন। $858 মিলিয়ন তারা রিটেন করবেন এবং সাইন অন আইস পার্সোনাল। দিস ইজ, আপনি আইসে কাজ করতে চাইলে অ্যাপ্লিকেশন করবেন, যারাই অ্যাপ্লিকেশন করবে
তারা যে হায়ার করছেন, শুধু হায়ারই করবেন না, আপনাকে হায়ার করার সময় আপনাকে বোনাস দিয়ে হায়ার করবেন, অর্থাৎ লোক সংকট আছে সেখানে। সো দ্যাট ইজ $858 million. Okay, there is a signing bonus for bring people onto the department. যারা ওই ডিপার্টমেন্টে কাজ করছেন তারাও যদি অন্য কাউকে নিয়ে আসতে চান আইসে, তারাও বোনাস পাবেন। Then there is $8 billion, $8 billion hiring additional ICE personnel, and there is 600 million recruitment and onboarding for personnel. Redundant অনেক কিছু আছে, মনে হবে একই জিনিস, কিছু ভুল অবশ্যই থাকতে পারে এখানে, not me, এই বিলে পরে হয়তো তারা সংশোধন করবেন। And then অতিরিক্ত billions of dollars for transportation and removal operation যেটি তারা করছেন আইস সেখানে। and then there is a lots of money, আরো অনেক অর্থ তারা রেখেছেন। পরবর্তীতে যদি দেখি, ওকে, আচ্ছা এটি একটু পরে দেখবো আমরা। আইটি ইনফরমেশন টেকনোলজির জন্য রেখেছেন ইনভেস্টমেন্ট ইন সাপোর্ট ফর আইস এনফোর্সমেন্ট অপারেশন টু হেল্প দেম ইন দেয়ার ইনভেস্টিগেশন। এটি অত্যন্ত ব্যাপার, ইনভেস্টিগেশনের জন্য তারা আলাদা অর্থ বরাদ্দ রেখেছেন, আসছি আমি সেই প্রসঙ্গে। দেন দের ইজ $550 billion টু আপগ্রেড আইস ফ্যাসিলিটি, যত আইস ফ্যাসিলিটি আছে এটি সব আপগ্রেড করা হবে। তারপরেও তারা রেখেছেন $650 million রেখেছেন, দ্যাট ইজ গোয়িং টু বি ক্রিয়েটিং দিস এগ্রিমেন্টস, যে বিভিন্ন স্টেট আপনারা যেটি এখন দেখছেন, আপনারা জানেন স্যাংচুয়ারি সিটি আছে অনেক, যারা সহযোগিতা করছেন না আইসের সাথে বা বর্ডার পেট্রোলের সাথে, তাদেরকে তারা যে খরচটি বহন করবেন ইলিগাল ইমিগ্রেন্ট ধরে রাখলে জেলে অথবা কোনো একটি জায়গায় কোনো সেন্টারে, তার জন্যে তারা বেশ পরিমাণ অর্থ এখানে বরাদ্দ রেখেছেন, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। ডিএইচএস অ্যান্ড গভর্নমেন্ট তারা একটি এগ্রিমেন্টে আসবেন, এই এফোর্টটা তারা একসাথে করবেন, যার জন্য $650 million ফেডারেল গভর্নমেন্ট দিবে আইসকে, যাতে তারা এই এগ্রিমেন্ট অনুসারে লোকাল গভর্নমেন্টগুলি যেটি আছে বিভিন্ন স্টেটে অথবা কাউন্টিতে তারা কাজ করবেন। তার জন্য আরও আলাদা $950 million রাখা হয়েছে টু কম্পেনসেট দ্য স্টেট, এ স্টেটকে ক্ষতিপূরণ দিবেন তারা কিছু কিছু ব্যাপারে, $950 million সেই খাতে রাখা হয়েছে। ওকে, নাও যেটি আপনারা অন স্ক্রিনে এখন দেখছেন সেটি, ওকে পরবর্তীটি যদি আমরা দেখতে পারি, ওকে দিস ইজ অফিস অফ প্রিন্সিপাল লিগাল অ্যাডভাইস। ওকে, সো তারা $1.3 billion রেখেছেন আরও বেশি করে, যারা তারা অ্যাটর্নি বসাতে পারেন এই ইমিগ্রেশন কোর্টে অথবা আইসের রিমুভাল প্রসিডিংয়ে। অ্যান্ড আই টেল ইউ, আমি এখনই বলে রাখতে চাই, হায়ারিং অ্যান অ্যাটর্নি ইজ হুজ ভেরি কোয়ালিফাইড, আপনারা জানেন তারা খুব কোয়ালিফাই হয়ে থাকে। ইটস টু আন্ডারস্ট্যান্ড দ্য ল, এই লটা তাদের বুঝতে হবে। তো দ্য INA, দ্য কোয়ালিফাইড উইথ দ্য লিটিগেশনের ব্যাপারটাতে, এতে কোনো ইজি প্রসেস না, ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট প্রসেস। ওকে, নাও পরবর্তী চার্টে যদি আমরা দেখি, এটি হচ্ছে খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। সিক্রেট সার্ভিসের জন্য রাখা হয়েছে $1 billion। তারাও এখানে তাদের পার্ট থাকবে উইথ আইস ইন সাম ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে। দেন দের ইজ অলসো মানি ফর ড্রাগ রিলেটেড ড্রাগ ট্রাফিকিং, এইটির ব্যাপার আছে। ওকে, $600 million ইনভেস্টিগেটিং অ্যান্ড প্রসিকিউট, এটি আসলে অত্যন্ত বিপজ্জনক একটি কথা। ইমিগ্রেশন রিলেটেড ম্যাটার্স, অর্থাৎ কেউ যদি তারা সন্দেহ করেন কোনো কেস পাস হয়ে গেছে, তারপরে মনে করেন তাদের সন্দেহ আছে, তাহলে তারা এটি ইনভেস্টিগেশন করবেন, তার জন্য আলাদা ফান্ডিং তারা রেখেছেন $600 million। কেউ যদি কমপ্লেন করেন এই ডিপার্টমেন্টে যাবে, তারা লোক নিয়োগ করবেন। সো দিস ইজ নট এ গুড সাইন, $75 million, $75 million রাখা হয়েছে। এইটি যেটি নিচের দিকে দেখছেন আপনারা সবচেয়ে নিচে, $75 million রাখা হচ্ছে এক্সপেডিটেড রিমুভাল, ফাস্ট ট্র্যাকিং ডিপোর্টেশন, অর্থাৎ যারা রিমুভালে আছেন, এক্সপেডিটেড রিমুভাল, কেস খতম হয়ে গেছে, কিছু বাকি নেই, আপনি রিমুভালে আছেন, তাদেরকে ফাস্ট ট্র্যাকিংয়ে রিমুভালে কীভাবে খুব দ্রুত দেশে পাঠিয়ে দেওয়া যায় বা দেশের বাইরে পাঠিয়ে দেওয়া যায়, যদি অন্য কোথাও জায়গা না হয় তাহলে এল সালভাদর অথবা ভেনেজুয়েলা কোথাও জেলে পাঠিয়ে দেওয়া যায়, তার জন্য তারা বরাদ্দ রেখেছেন $75 million। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ ডিসকাস আর্লিয়ার, প্রথমে যেটি ডিসকাস করছি, $25 million তারা রেখেছেন রিমুভ ইন্ডিভিজুয়াল উইদাউট ফিউচার হিয়ারিং। কিছু কিছু মানুষকে ধরা হবে যাদের কোনো কিছু যদি কিছুই না পাওয়া যায়, তাদেরকে সরাসরি রিমুভ করে দেওয়া, অর্থাৎ দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে উইদাউট ফিউচার হিয়ারিং, কোনো রকম হিয়ারিং কোনো রকম জাজের কাছে
না নিয়ে। সো নাও দিস ইজ সাউন্ডস মনে হয় ইমিগ্রেশন বিল, বাট বিলিভ মি দিস ইজ এ বাজেট বিল। এবং এটা রিকনসিলিয়েশনের মাধ্যমে Saida Rahman প্রশ্ন করেছেন, if somebody comes to USA now with a visit visa, they can change their status and stay? Yes, it depends. The answer is yes. কিন্তু আপনাকে একজন ইমিগ্রেশন লয়ারের সাথে কথা বলতে হবে। বাই দ্য ওয়ে, আজকে যারা প্রোগ্রাম দেখছেন, ডিসক্লেমার, দিস ইজ নট এ লিগাল অ্যাডভাইস, দিস ইজ এডুকেশনাল পারপাস। এবং বিলটি আমরা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে কি আছে না আছে, এবং সতর্ক হওয়া উচিত, জানা উচিত। স্টিল ইটস এ ডেভেলপিং স্টোরি, এর মধ্যে কিন্তু অনেক কিছু বাকি থেকে গেছে। এটি ডেভেলপ করছে, এটি পাশ হয়ে এই যে কমিটি আছে এটি যাবে এখন ক্যাপিটাল হিলে। তার কারণ হচ্ছে এটির অনেক ব্যাপার আছে, এটি ইটস এ বিগ প্যাকেজ, ইমিগ্রেশন ইস্যু আছে অনেক, ফিজ অ্যান্ড ফাইনস, অল দিস থিংস, এগুলি এখন এটি পাস হবে হাউসে। আমার মনে হয় এটি পাস হয়ে যাবে হাউসে, তারপর যাবে সেনেটে, ফাস্ট ট্র্যাকে যাবে, যেটি প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন। এবং সেখানে তারা আশা করছেন যে অল্প কিছু মডিফিকেশনের মাধ্যমে এটি তারা পাস করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, সাথে থাকবেন আগামী অনুষ্ঠানে, আরও কিছু ব্যাখ্যা আছে সেটি তুলে ধরার চেষ্টা করব। বিদায় নিচ্ছে এখনকার মতো, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।